কল্যাণপুর গ্রামে একটি পুরনো বাড়ি ছিল। সেই বাড়িতে থাকতেন এক বৃদ্ধা শাশুড়ি, তার 2 ছেলে, 2 বৌমা এবং তাদের সন্তানরা। সংসারও ছিল ভরপুর। কিন্তু ছোট ছেলের চলে যাওয়ার পর যেন উঠোনের সমস্ত প্রাণ চাঞ্চল্যও তার সঙ্গে চলে গেল। শাশুড়ির ঝোঁক সবসময় বড় ছেলের দিকেই ছিল। বড় ছেলে আর তার স্ত্রী যা বলতো সেটাই তার কাছে ঠিক মনে হতো। মা, এখন কথা ঘুরিয়ে লাভ নেই। কপিলার মেয়ে এখন বড় হয়ে গেছে। তার পড়াশোনা, তার কাপড় চোপড়, তার খরচ সবই বেড়ে চলেছে। সংসারের খরচ আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে। জমি থেকেও আয় কম, তার উপর 2জন মানুষের আলাদা খরচ। আমরা আর কতদিন এভাবে সামলাবো মা? ভূপেনকে চলে যেতে 1 বছর হয়ে গেল। ঠিকই বলছো বাবা, ভূপেন চলে যাওয়ার পর ওদের ভরসাও চলে গেছে। আমরা আর কতদিন অন্যের বোঝা বইব? হ্যাঁ মা, এটাই ঠিক হবে। পেছনের যে পুরনো কুড়ে ঘরটা আছে, ওদের জন্য সেটাই যথেষ্ট। পরদিন খুব ভোরে কল্যাণী দেবী কপিলার কাছে গেলেন। দিয়া মেঝেতে বসে পড়াশোনা করছিল। ঠিক তখনই কল্যাণী দেবী ঘরে ঢুকলেন। বৌমা, তোমার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ, বলুন মা। বৌমা, এখন আমাদের দিয়ার বিয়ে দিয়ে দেওয়া উচিত। ওর বয়স হচ্ছে। আর যাই হোক, মেয়েদের জন্য এত পড়াশোনাই যথেষ্ট। এই কথা শুনি দিয়ার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। মা, আপনি এসব কি বলছেন? দিয়া ডাক্তার হতে চায়, আর তার বাবার স্বপ্ন ছিল তার মেয়ে নিজের পায়ে দাঁড়াবে। স্বপ্ন দেখা সহজ বৌমা, কিন্তু তা পূরণ করতে টাকা লাগে। ভূপেন আর নেই, তোমাদের দুজনের খরচ কে বহন করবে? কপিলার চোখ ভিজে উঠল। আমরা বোঝা নই মা। এই বাড়ি যতটা জগদীশ ভাইয়ার, ততটাই ভূপেনেরও ছিল। আমাদের ভাগে কি কিছুই নেই? এমন সময় দরজা খুলে গেল। জগদীশ আর মালতী ভেতরে এলো। কথা খুবই সোজা কপিলা। যখন ভাই আর নেই, তখন তোমার এখানে থাকা ঠিক নয়। পেছনের যে পুরনো বাড়িটা আছে, সেটাই তোমাদের জন্য ভালো। ঠিক তখনই দিয়া দাঁড়িয়ে গেল। তার চোখে জল ছিল, কিন্তু কণ্ঠস্বর ছিল স্পষ্ট। কাকা, এই বাড়ি আমাদেরও। বাবা যদি বেঁচে থাকতেন, তাহলে কি তখনও আমাদের চলে যেতে বলতেন? চলো দিয়া, যে বাড়িতে নিজের অস্তিত্বের অধিকার চাইতে হয়, সেখানে থাকা ঠিক নয়। কপিলা হাতে একটা ছোট ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল। দিয়া নিজের বইগুলো বুকে জড়িয়ে ধরেছিল। দুজনে দরজার দিকে এগিয়ে গেল। দিয়া একবার ফিরে বাড়িটার দিকে তাকালো। মা, এটাই তো আমার শৈশব ছিল। এখানেই বাবা আমাকে পড়াতেন। এখানেই তিনি বলেছিলেন যে আমি অনেক দূর এগোব। আমরা কি সত্যি সবকিছু ছেড়ে চলে যাচ্ছি? মা, বাড়ি শুধু দেয়াল দিয়ে তৈরি হয় না। বাড়ি হলো সেই জায়গা যেখানে আপনজনেরা পাশে দাঁড়ায়। যদি আপনজনেরাই দূরে সরে যায়, তাহলে সেখানে থাকা মানে শুধু স্মৃতিগুলোকে কষ্ট দেওয়া। বাড়ি থেকে একটু দূরেই পেছনের দিকে একটি পুরনো কুঁড়ে ঘর দাঁড়িয়েছিল। মাটির দেয়াল, এক কোণে একটি ভাঙা খাট পড়ে আছে। ছাদের এক কোণা দিয়ে হালকা রোদের একটি রেখা ভেতরে ঢুকছে। মা, আমরা কি এখানেই থাকব? এটা তো বাড়ির থেকে একেবারেই আলাদা। হ্যাঁ দিয়া, কখনো কখনো ভগবান মানুষকে খালি হাতে রাখেন, যাতে সে নিজের পরিশ্রমে সবকিছু পূরণ করতে পারে। এই বাড়ি ছোট, কিন্তু এতে কারুর দয়া বা উপকার থাকবে না। মা, আমি পড়াশোনা ছাড়ব না। পরিস্থিতি যেমনই হোক, আমি বাবার স্বপ্ন পূরণ করব। কপিলা তার দিকে তাকালো। চোখে জল ছিল, কিন্তু গর্বও ছিল। আর আমি তোর পাশে আছি। এখন থেকে আমাদের ভরসা আমরা নিজেরাই। কেউ আমাদের বাড়ি থেকে বের করে দিতে পারে, কিন্তু আমাদের স্বপ্ন থেকে নয়। কুঁড়ে ঘরের ভেতরে হালকা অন্ধকার। একটি ছোট তেলের প্রদীপ জ্বলছে। চুলা ঠান্ডা। দিয়া এক কোণে বসে আছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, মা, বাবা যদি থাকতেন, তাহলে আমাদের কখনো এভাবে ঘুমোতে হতো না, তাই না? হ্যাঁ, হয়তো না, কিন্তু তোর বাবা আমাদের দুর্বল হয়ে থাকতে শেখাননি। আজ আমরা না খেয়েই ঘুমোব, কিন্তু কাল থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে। এটা আমার প্রতিজ্ঞা। পরের দিন কপিলা হাতে ঝাড়ু নিয়ে উঠোন পরিষ্কার করছিল। দূর থেকে গ্রামের 3 জন মহিলা আসতে দেখা গেল। কপিলার দিকে নজর পড়তেই তারা থেমে গেল। আরে কপিলা,
তুই এখানে কি করছিস? এখন আমরা এখানেই থাকছি কাকিমা, কিন্তু ব্যাপারটা কি হলো? কাল পর্যন্ত তো তুই ওই বাড়ির বউ ছিলি। গ্রামে নানা রকম কথা চলছে, আমরা ভাবলাম নিজেরাই জিজ্ঞেস করে নি। শুধু এটুকু বুঝে নিন দিদি, এখন আমাদের আলাদা থাকতে হবে। বাড়ি বড় হোক বা ছোট, বাঁচতে তো নিজের জোরেই হয়। সত্যি বলি, তোর শাশুড়ি সবসময় বড় ছেলের দিকেই ঝুঁকেছিল। ভূপেন বেঁচে থাকতে সব ঠিক ছিল, ও চলে যাওয়ার পর বাড়ির রংটাই বদলে গেল। আমরা সবই বুঝতে পারতাম, কিন্তু কখনো কিছু বলিনি। ভেবেছিলাম নিজের বাড়ি, সব ঠিক হয়ে যাবে। তুই একা নস কপিলা, পুরো গ্রাম তোর সঙ্গে আছে। তোর পরিশ্রম আর সততা সবাই জানে। আম গাছের হালকা ছায়ায় দিয়া আর তার বন্ধু অনন্যা পাশাপাশি বসেছিল। বাতাসে ভিজা মাটির সোদা গন্ধ ভাসছিল। দিয়া, মনে আছে তুই বলতিস যে ডাক্তার হয়ে গ্রামে বিনা পয়সায় চিকিৎসা করবি, যাতে টাকার জন্য কাউকে কষ্ট পেতে না হয়? আর তুই বলতিস আমি বড় হয়ে এমন শিক্ষিকা হব যে বাচ্চাদের বকবে না, বুঝিয়ে বলবে। তাহলে সেই স্বপ্নগুলো এখনো আছে, নাকি কোথাও লুকিয়ে রেখেছিস? স্বপ্ন তো আছে, কিন্তু কখনো কখনো মনে হয় জীবন না জিজ্ঞেস করেই পরীক্ষা নিতে শুরু করে। পরীক্ষা তো তাদেরই হয় যাদের মধ্যে যোগ্যতা থাকে। তুই পড়াশোনায় সবচেয়ে ভালো। তুই যদি হাল ছেড়ে দিস, তাহলে বাকি মেয়েরা কার কাছ থেকে সাহস পাবে? অনন্যা, এখন আর পড়াশোনা চালিয়ে যাওয়া হয়তো আমার জন্য সহজ নয়। বাড়ির অবস্থা তো দেখছিসই, বই, ফিস। আমাদের কাছে এত টাকা নেই যে আমি আমার স্বপ্নগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি। টাকার অভাব মানেই স্বপ্নের অভাব নয় দিয়া। পথ কঠিন, কিন্তু বন্ধ নয়। আমরা না হয় কোনো একটা উপায় ঠিক খুঁজে বের করব। তুই শুধু হাল ছাড়িস না। দিয়া তার দিকে তাকালো। প্রথমবার তার মুখে ভয়ের চেয়ে বিশ্বাস বেশি ছিল। সূর্য ডুবে যাওয়ার সময় হয়ে এসেছিল। হালকা ঠান্ডা বাতাস বইছিল। কপিলা আর দিয়া ঝুপুরির বাইরে চুপচাপ বসেছিল। দিয়ার বইগুলো তার কোলে বন্ধ অবস্থায় পড়েছিল। ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ এলো। কপিলা, আরে তুই এখানে এমন মন খারাপ করে বসে আছিস কেন? দুজনেই ঘুরে তাকালো। সামনে দাঁড়িয়েছিল পারুল, বহু বছরের পুরনো বান্ধবী। পারুল, বুঝতে পারছি না কি করব। দিয়ার পড়াশোনা কিভাবে চলবে? ফিস, বই, ইউনিফর্ম। আমাদের কাছে এত টাকা নেই, চাইলেও কিছু করতে পারছি না। দেখ কপিলা, কাঁদলে হবে না, কাজের পথ খুঁজতে হবে। শোন, গ্রামে যে নতুন সেলাই কেন্দ্র খুলেছে, সেখানে মহিলাদের কাজ শেখানো হচ্ছে। তুই তো আগেই সেলাই জানিস, সেখানে যোগ দিতে পারিস। ঠিক আছে পারুল, আমি চেষ্টা করব। যদি আমার পরিশ্রমে দিয়ার পড়াশোনা চালানো যায়, তাহলে আমি যে কোনো কাজ করতে রাজি। মা, তুমি সবসময় আমার জন্য সবকিছু করেছ। তুমি যদি আবার সেলাই শুরু করো, আমিও তোমাকে সাহায্য করব। পরের দিন থেকেই কপিলা পারুলের সঙ্গে সেলাই কেন্দ্রে যেতে শুরু করল। সকালে বাড়ির কাজ শেষ করে সে কাজে বেরিয়ে যেত। এক সকালে বেরোনোর সময়, দেয়া, আমি পারুলের সঙ্গে যাচ্ছি। তুমি সময় মতো স্কুলে চলে যেও, আর পড়াশোনায় পুরো মন দিও। তুমি চিন্তা করো না মা, আমি সামলে নেব। আর সন্ধ্যায় ফিরে তোমার কাজেও সাহায্য করব। দুপুরবেলা কপিলা উঠোনে বসে সেলাইয়ের কাজ করছিল। ঠিক তখনই বাড়ির দিক থেকে মালতীকে আসতে দেখা গেল। তার মুখে আগের মতোই বাঁকা হাসি। আরে বাহ, এখন তো বাড়ির বউও কাজ করতে শুরু করেছে। মনে হচ্ছে পরিস্থিতি খুব তাড়াতাড়ি নিজের আসল জায়গা দেখিয়ে দিয়েছে। এতে কি হবে কপিলা? দুবেলা খাবার জোটাতেও কষ্ট হয় নিশ্চয়ই। চাচি, পরিস্থিতি যেমনই হোক, আমরা পরিশ্রম করে বাঁচতে জানি। মালতী হালকা হেসে উঠল, যেন দিয়ার কথা তার কাছে মজার লাগছিল। এত পরিশ্রম করার চেয়ে একটা কাজ করো কপিলা, আমার বাড়িতেই চলে এসো। ঝাড়ু, মোছা, বাসন ধোয়ার কাজ করে নিও, ভালো টাকা দেব। ধন্যবাদ দিদি, কিন্তু আমাদের কারো বাড়িতে কাজ করার দরকার নেই। যা করব নিজের পরিশ্রমেই করব। মা ঠিকই বলছে চাচি, পরিশ্রম করতে লজ্জা নেই, কিন্তু কারো অসহায়তাকে নিয়ে হাসাহাসি করা ভালো নয়। আরে বাহ, এখন থেকেই বেশ জবাব দিতে শিখে গেছিস দেখছি। মনে রেখো, তোমার পড়াশোনা বেশি দিন চলবে না।
যখন পেট ভরানোর অবস্থা আসবে তখন বইগুলো আপনা আপনিই বন্ধ হয়ে যাবে। এ কথা শুনে কপিলার মুখটা একটু মলিন হয়ে গেল, কিন্তু নিজেকে সামলে নিয়ে সে বলল, আমার মেয়ের পড়াশোনা কখনো বন্ধ হবে না, তার জন্য আমাকে দিনরাত পরিশ্রম করতে হলেও করব। দেখা যাবে কতদিনেই সাহস থাকে। এ কথা বলে সে ঘুরে বাড়ির দিকে ফিরে চলে গেল। মা, চাচি সবসময় আমাদের ছোট দেখাতে আসে কেন? যারা অন্যের কষ্ট দেখে খুশি হয় তারা কখনো সত্যিকারের সুখী হতে পারে না। আমাদের শুধু নিজের পথে চলতে হবে। পরের দিন স্কুল ছুটির পর দিয়া তার বন্ধু অনন্যার সঙ্গে বাড়ি ফিরছিল। দিয়া, আগামী সপ্তাহে আমাদের স্কুলে যে প্রতিযোগিতা হবে তাতে তুই অংশ নিচ্ছিস তো? জানি না, এখনো ঠিক করিনি। কেন? তুই তো সব সময় সব প্রতিযোগিতায় অংশ নিস, পড়াশোনাতেও সবার আগে থাকিস। এই কদিন বাড়ির কাজও একটু বেড়ে গেছে, তাই ভাবছি সব সামলাতে পারবো কিনা। আরে পারবি, তুই এত পরিশ্রমী, আর আমি তো আছি তোকে সাহায্য করার জন্য। সত্যি অনন্যা, তুই পাশে না থাকলে কখনো কখনো স্কুলে আসাটাও কঠিন মনে হতো। দুজনেই হাসতে হাসতে এগিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর দিয়ার চোখ তার ঝুপড়ির দিকে পড়ল। সে ধীরে বলল, চল অনন্যা, এবার আমাকে এখান থেকেই যেতে হবে। ঠিক আছে, কাল স্কুলে দেখা হবে। আর হ্যাঁ, প্রতিযোগিতার ব্যাপারে অবশ্যই ভাববে। ঠিক আছে, ভাবব। দুজনেই একে অপরকে বিদায় জানিয়ে নিজেদের পথে হাঁটতে শুরু করল। অনন্যার থেকে আলাদা হয়ে দিয়া ধীরে ধীরে নিজের ঝুপড়ির দিকে এগোতে লাগল। ভেতরে নীরবতা ছিল। দিয়া ব্যাগটা একপাশে রেখে দিল, আর তখনই তার চোখ দেয়ালে টাঙানো তার বাবার ছবির ওপর পড়ল। ছবিটার দিকে তাকাতেই তার চোখে জল এসে গেল। বাবা, আপনি এত তাড়াতাড়ি কেন চলে গেলেন? আপনি থাকলে এই দিনগুলো দেখতে হতো না। মা আমার জন্য দিনরাত পরিশ্রম করছেন। তিনি চান আমার পড়াশোনা যেন কখনো বন্ধ না হয়। আপনি দেখবেন, আমি একদিন নিশ্চয়ই কিছু একটা হব, যাতে মাকে আর কখনো কারো সামনে মাথা নত করতে না হয়। এতটুকু বলে দিয়া চুপচাপ সেখানেই দাঁড়িয়ে কাঁদতে লাগল। ওদিকে বাড়িতে বসে মালতী, জগদীশ আর কল্যাণী দেবী নিজেদের মধ্যে কথা বলছিল। তখনই মালতী তাচ্ছিল্য ভরা হাসি নিয়ে বলল, মা, জানেন আপনার প্রিয় বৌমা কপিলা এখন বাড়ি বাড়ি গিয়ে সেলাইয়ের কাজ করে বেড়াচ্ছে। ভালোই হয়েছে, নিজের অহংকারের ফল এখন বুঝতে পারছে নিশ্চয়ই। যে বাড়ির রানী হয়ে থাকার কথা ছিল, সে এখন অন্যের বাড়িতে কাজ করছে। এটাই তার আসল অবস্থান। আর তার মেয়ে দিয়া এখনো স্কুলে যায়, যেন কোনো বড় অফিসার হতে চলেছে। যারা নিজেদের অবস্থান ভুলে যাওয়ার অভ্যাস করে ফেলে, সময় তাদের খুব তাড়াতাড়ি আয়না দেখিয়ে দেয়। তিনজন বসে কপিলা আর দিয়ার নিন্দা করতে করতে হাসতে লাগল, যেন অন্যের দুঃখেই তাদের আনন্দ। সন্ধ্যার সময় ছিল, সূর্য ডুবতে শুরু করেছিল। কপিলা সারাদিনের কাজ শেষে ক্লান্ত হয়ে ঝুপড়িতে ফিরল। দিয়া সঙ্গে সঙ্গে উঠে তার কাছে এলো। মা, তুমি রোজ এত পরিশ্রম করো, তোমাকে এভাবে দেখে ভালো লাগে না। আমি ভাবছিলাম এখন থেকে আমিও তোমাকে সাহায্য করব। তুই আমাকে সাহায্য করবি? কিন্তু কিভাবে দিয়া? তুই যদি কাজে লেগে যাস তাহলে পড়াশোনার সময় কোথায় পাবি? আমি চাই না তোর পড়াশোনায় কোনো প্রভাব পড়ুক। দিয়া কিছুক্ষণ ভেবে রইল। তারপর তার মুখে হালকা উজ্জ্বলতা ফুটে উঠল। সে উৎসাহের সঙ্গে বলল, মা, আমার একটা উপায় মাথায় এসেছে। এমন একটা কাজ যা আমি পড়াশোনার সঙ্গেও করতে পারব। কি উপায়? তোমার কাছে যে পুরনো কাপড়ের টুকরোগুলো বেঁচে যায়, সেগুলো দিয়ে আমরা কিছু জিনিস বানাতে পারি, যেমন ব্যাগ, ছোট কার্পেট, টেবিল ম্যাট। কপিলা মন দিয়ে তার কথা শুনতে লাগল। দিয়া আবার বলল, তুমি তো খুব ভালো সেলাই করো। যদি আমরা ওই কাপড়গুলো দিয়ে একটু আলাদা ডিজাইনের জিনিস বানাই, তাহলে সেগুলো বাজারে বিক্রি করতে পারবো। কিন্তু দিয়া, মানুষ কি এসব কিনবে? কেন কিনবে না মা? আজকাল মানুষ হাতে বানানো জিনিস খুব পছন্দ করে। আর আমাদের কাছে তো কাপড়ও আছে, শুধু পরিশ্রম করতে হবে। কপিলা কিছুক্ষণ চুপচাপ বসে ভাবতে লাগল। তারপর সে দিয়ার দিকে তাকাল। তার চোখে গর্ব ছিল। সে আস্তে করে বলল, তুই সত্যি অনেক বুদ্ধিমান হয়ে গেছিস দিয়া।
দিয়া হাসল এবং আশাভরা চোখে তার দিকে তাকিয়ে রইল। ঠিক আছে, আমরা একবার চেষ্টা করে দেখি। পরের দিন সকাল থেকেই ঝুপুরিতে ব্যস্ততা শুরু হয়ে গেল। দিয়া বাড়ির এদিক ওদিক থেকে পুরনো কাপড় খুঁজে জড়ো করছিল। কপিলা তাকে দেখে হালকা হাসি দিয়ে বলল, আরে দিয়া, মনে হচ্ছে আজ তুই পুরো বাড়ির সব জিনিসই বাইরে বের করে ফেলবি। মা, যত বেশি কাপড় পাবো ততই ভালো, আমরা আরও বেশি জিনিস বানাতে পারবো। কিছুক্ষণের মধ্যেই ঝুপুরির এক কোণে পুরনো কাপড়ের একটা বড় স্তূপ জমে গেল। কপিলা সেলাই মেশিনের পাশে বসে কাপড়গুলো আলাদা করতে লাগল। এই রঙিন কাপড়গুলো দিয়ে ভালো ব্যাগ বানানো যাবে, আর এই মোটা কাপড়গুলো দিয়ে ছোট কার্পেট। হ্যাঁ মা, আর এই কাপড়গুলো টেবিল ম্যাটের জন্য একদম ঠিক হবে। দুজন মা মেয়ে মিলে কাজে লেগে গেল। ঠিক তখনই বাইরে থেকে কারো আওয়াজ এলো, দিয়া, বাড়িতে আছিস? দিয়া ঘুরে তাকাল। দরজায় অনন্যা দাঁড়িয়েছিল। আরে, তোমরা এসব কি করছো? আমরা পুরনো কাপড় দিয়ে ব্যাগ, কার্পেট আর টেবিল ম্যাট বানাচ্ছি, তারপর সেগুলো বাজারে বিক্রি করব। বাহ, এটা তো খুব ভালো আইডিয়া। তাহলে আমিও সাহায্য করি। আজ থেকে আমিও তোমাদের দলের সদস্য। সত্যি? চল তাহলে, এই কাপড়গুলো ধর, এগুলো ছোট ছোট টুকরো করে কাটতে হবে। তিনজন মিলে কাজে লেগে গেল। ঝুপড়ির মধ্যে সেলাই মেশিনের শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। পরের দিন ঝুপড়িতে দিয়া, কপিলা আর অনন্যার সামনে তৈরি ব্যাগ আর কার্পেটগুলো রাখা ছিল। দিয়া একটা ব্যাগ হাতে নিয়ে দেখতে লাগল। মা, দেখো তো এই ব্যাগটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ মা, অনেক পরিশ্রম করে বানানো হয়েছে, ভালো তো হবেই। আমার তো বিশ্বাস এগুলো বাজারে নিশ্চয়ই বিক্রি হবে। আজ যদি কয়েকটা ব্যাগও বিক্রি হয় তাহলে আমাদের পরিশ্রম সফল হবে। ভগবান চাইলে নিশ্চয়ই বিক্রি হবে। তাহলে আর দেরি কেন? চলো এগুলো বাজারে নিয়ে যাই। তিনজন মিলে ব্যাগ আর কার্পেটগুলো তুলে নিল এবং সেগুলো নিয়ে বাজারের দিকে রওনা দিল। বাজারের এক কোণে দিয়া, কপিলা আর অনন্যা নিজেদের জিনিসপত্র নিয়ে দাঁড়িয়েছিল। দিয়া একটু ঘাবড়ে গিয়ে চারদিকে মানুষের দিকে তাকাচ্ছিল। মা, জানি না কেউ কিনবেও কিনা। ভয় পাস না মা, পরিশ্রমের ফল অবশ্যই মেলে। হ্যাঁ দিয়া, প্রথম দিনেই সব বিক্রি হয়ে যাবে এমন তো নয়, কিন্তু কেউ না কেউ নিশ্চয়ই কিনবে। ঠিক তখনই সেই পথ দিয়ে জগদীশ আর মালতী যাচ্ছিল। হঠাৎ জগদীশের চোখ দিয়ার ওপর পড়ল। সে থেমে গেল এবং মন দিয়ে তাকাতে লাগল। আরে মালতী, একবার দেখো তো। মালতী ঘুরে তাকালো। তারপর তার মুখে ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল। আরে বাহ, আমাদের বাড়ির রাজকুমারী তো আজ বাজারে দোকান সাজিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো কি? পুরনো কাপড়ের ব্যাগ আর এই কার্পেট? তোমাদের সত্যিই মনে হয় কেউ এসব কিনবে? মানুষ বাজারে ভালো জিনিস কিনতে আসে, এই ছেঁড়া পুরনো কাপড়ের জিনিস নয়। চাচি, এগুলো ছেঁড়া পুরনো কাপড় নয়, আমরা এগুলো পরিশ্রম করে বানিয়েছি। পরিশ্রম? শুধু পরিশ্রম করলেই কোনো জিনিস ভালো হয়ে যায় না। সত্যি বলতে কি, তোমাদের এই জিনিস কেউ কিনবে না। সারাদিন এখানেই দাঁড়িয়ে থাকবে আর সন্ধ্যায় সব আবার ফিরিয়ে নিয়ে যাবে। এতটুকু বলেই দুজন জোরে হেসে উঠল। দেখে নেবেন কাকা, একদিন এই জিনিসগুলোই আমাদের পরিশ্রমের পরিচয় হয়ে উঠবে। জগদীশ আর মালতী উপহাস ভরা দৃষ্টিতে তাদের দিকে তাকালো এবং হাসতে হাসতে সেখান থেকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর দিয়া, কপিলা আর অনন্যা চুপচাপ সেখানেই দাঁড়িয়েছিল। আশেপাশে লোকজন আসা যাওয়া করছিল, কিন্তু কেউ তাদের জিনিসপত্রের দিকে বিশেষ মনোযোগ দিচ্ছিল না। দিয়া, এত লোক যাচ্ছে কিন্তু কেউ থামছেও না, আমার ভয় করছে। আমারও ভয় করছে অনন্যা, কিন্তু আমরা যদি চেষ্টাই না করি তাহলে কখনোই জানতে পারবো না যে আমরা কি করতে পারি। আমার বিশ্বাস কেউ না কেউ একজন অবশ্যই থামবে। পরিশ্রম কখনোই বিফলে যায় না। একটু ধৈর্য ধরো। ঠিক তখনই এক সুশ্রী মহিলা সেখান দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার নজর তাদের ব্যাগগুলোর ওপর পড়ল এবং তিনি থেমে গেলেন। তিনি ঝুঁকে একটি ব্যাগ তুলে নিয়ে মন দিয়ে দেখতে লাগলেন। এই ব্যাগটা কে বানিয়েছে? জি, আমরা বানিয়েছি। সত্যি বলতে কি, বাজারে তো সব জায়গায় একই রকম ব্যাগ পাওয়া যায়, কিন্তু এটা আলাদা। এত সাধারণ কাপড় দিয়ে এত সুন্দর আর মজবুত ব্যাগ বানানো সহজ কাজ নয়।
দিয়ার চোখে আশার আলো জ্বলে উঠল। আমাকে এই ব্যাগটা দিন, আর ওই নীল রঙেরটাও। আমার মনে হয় আমার মেয়েরও এটা খুব পছন্দ হবে। আপনি সত্যিই কিনতে চান? কেন, তোমার কি মনে হচ্ছে আমি মজা করছি? তিনজনই হালকা করে হেসে দিল। দিয়া তাড়াতাড়ি দুটো ব্যাগ তার হাতে দিয়ে দিল। এভাবেই পরিশ্রম করে যাও, একদিন মানুষ তোমাদের চিনবে। কয়েকদিনের মধ্যেই সবকিছু বদলাতে শুরু করল। দিয়ার বানানো কাপড়ের ব্যাগ আর ছোট ছোট কার্পেটের কথা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়তে লাগল। এখন অবস্থা এমন ছিল যে দূর দূরান্তের লোকেরাও তার জিনিস দেখতে এবং কিনতে আসতে লাগল। বাজারে দিয়ার সামনে প্রায়ই ভিড় জমে যেত। দিয়া, কয়েকদিন আগেও আমরা বুঝতে পারছিলাম না সামনে কি করব, আর আজ দেখো মানুষ নিজে থেকেই এসে তোমার জিনিস কিনছে। মা, এটা সব আমাদের পরিশ্রমের ফল আর আপনার সাহসেরও। সেদিন যদি আপনি আমার পাশে না দাঁড়াতেন তাহলে হয়তো আমি এইসব করার কথাই ভাবতে পারতাম না। দুপুরের সময় ছিল, বাজারে বেশ কোলাহল ছিল। যেখানে দিয়া তার জিনিস বিক্রি করত তার কাছেই জগদীশের প্লাস্টিক ব্যাগের দোকান ছিল। আগে সেখানে যথেষ্ট ভিড় থাকত, কিন্তু এখন দোকানটা প্রায় ফাঁকা পড়ে থাকত। দোকানে দাঁড়িয়ে থাকা কর্মচারী রমেন এসব দেখছিল। চলো আগে দিয়ার কাছে যাই, ওর কাপড়ের ব্যাগগুলো খুব ভালো হয়, মজবুতও, দেখতে সুন্দরও। হ্যাঁ, আর সবচেয়ে ভালো ব্যাপার হলো সে পুরনো কাপড় দিয়ে এত কাজের জিনিস বানিয়ে ফেলে, প্লাস্টিকের ব্যাগের চেয়ে অনেক ভালো। রমেন এটা দেখে চিন্তিত হয়ে পড়ল। সন্ধ্যা হতেই সে তাড়াহুড়ো করে হাভেলিতে পৌঁছাল, যেখানে জগদীশ বসেছিল। মালিক, আপনার সঙ্গে জরুরি কথা আছে। কি হয়েছে? এমন ঘাবড়ে যাচ্ছ কেন? মালিক, গত কয়েকদিন ধরে দোকানে খুব কম লোক আসছে। বেশিরভাগ ক্রেতাই সামনের মেয়ে দিয়ার কাছ থেকে ব্যাগ কিনছে। তুমি কি বলছো এইসব? জি মালিক, লোকজন বলছিল তার কাপড়ের ব্যাগগুলো বেশি মজবুত আর দেখতে ভালো, তাই সবাই তার কাছেই যাচ্ছে। জগদীশের মুখ রাগে লাল হয়ে গেল। সে হঠাৎ উঠে দাঁড়াল। ওই মেয়ের এত সাহস! যাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম সেই এখন আমার সামনেই দোকান বসিয়ে আমার ক্ষতি করছে। রমেন চুপচাপ দাঁড়িয়ে রইল। জগদীশের চোখে এখন রাগ আর হিংসা স্পষ্ট দেখা যাচ্ছিল। এখন বুঝতে পারছি সেদিন বাজারে এত ভিড় কেন ছিল। মনে হচ্ছে এখন আমাকে দিয়াকে তার আসল জায়গা মনে করিয়ে দিতে হবে। পরের দিন বাজারে প্রচণ্ড ভিড় ছিল। দিয়ার দোকানে লোকজন ব্যাগ দেখছিল। জগদীশ রাগে ফুঁসতে ফুঁসতে তাদের দোকানের দিকে এগিয়ে এলো। বাহ, এটাই তাহলে তোমার বড় দোকান? সেদিনও বলেছিলাম না, 2-4টে পুরনো কাপড়ের ব্যাগ বিক্রি করে নিজেকে খুব বড় ব্যবসায়ী ভাবতে শুরু করো না। ভাইয়া, আমরা শুধু আমাদের জীবিকা চালানোর চেষ্টা করছি, কারো ক্ষতি করার কোনো ইচ্ছা আমাদের নেই। জীবিকা? আমার সামনেই দোকান বসিয়ে আমার ব্যবসা নষ্ট করছো আর বলছো জীবিকা চালাচ্ছ? আমরা কোনো ভুল কাজ করছি না কাকা, শুধু পরিশ্রম করে নিজের জীবন চালানোর চেষ্টা করছি। কপিলা, তোমার মেয়েরকে বুঝিয়ে দাও, বেশি উঁচুতে উঠতে যাওয়ার চেষ্টা যেন না করে। আমার কথা না শুনলে মনে রেখো, এখানে টিকে থাকা তোমাদের জন্য কঠিন করে দেব। জগদীশজি, মেয়েটা ঠিকই বলছে। সে পরিশ্রম করে কাজ করছে, তাকে কেন বাধা দিচ্ছেন? আর সত্যি বলতে কি, তার ব্যাগগুলো সত্যিই ভালো, তাই মানুষ কিনছে। ঠিক আছে, তোমরা সবাই ওর পক্ষ নেবে, তাই তো? নাও, কিন্তু মনে রেখো, এই বাজারে ওর দোকান বেশি দিন চলবে না। তারপর জগদীশ রাগে ঘুরে দাঁড়াল এবং দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। কয়েক মাস কেটে গেল। এক সন্ধ্যায় বাড়িতে নিস্তব্ধতা নেমে এসেছিল। আজও দোকান তাড়াতাড়ি বন্ধ করে চলে এলে? ক্রেতা আসছে না, আর আসবেই বা কেন? মানুষ প্লাস্টিকের ব্যাগ ছেড়ে কাপড়ের ব্যাগ কিনছে। হয়তো এসব আমাদের নিজের ভুলেরই ফল। জগদীশ আর মালতী দুজনেই তাদের দিকে তাকালো। এখন এসব কথা বলে কি লাভ মা? লাভ কিছুই নেই, কিন্তু সত্যিটা তো এটাই। অহংকারে অন্ধ হয়ে আমরা এক পরিশ্রমী মেয়ের সঙ্গে খুব অন্যায় করেছি। ওদিকে বাজারে দিয়ার দোকানের সামনে বেশ ভিড় ছিল। দিয়ামা, আজ তো সকাল থেকেই এত ভিড়, মনে হচ্ছে সব ব্যাগ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মা, চিন্তা করবেন না,
ভেতরে আরও তৈরি আছে। সত্যি বলছি দিয়া, তোমার ব্যাগগুলো খুব মজবুত। গত মাসে যে ব্যাগটা নিয়েছিলাম এখনো একেবারে নতুনের মতো আছে। এখন তো দূর দূরান্ত থেকে মানুষ তোমার দোকান খুঁজে খুঁজে আসে। তোমার কাজ পুরো এলাকায় বিখ্যাত হয়ে গেছে। একসময় ছিল যখন আমাদের কাছে কিছুই ছিল না, আর আজ ভগবান সব কিছু দিয়ে দিয়েছেন। দিয়া মায়ের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, মা, এই সবই আপনার সাহস আর বিশ্বাসের জন্য সম্ভব হয়েছে। আমাদের কার্টুন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন আর নিজের নাম এবং বয়স লিখে কমেন্ট করুন। আপনার নিজের নামটিও পরবর্তী কার্টুনের জন্য সিলেক্ট হতে পারে।